তো ভাই আমরা শুরু করতে পারি। তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, একটা পারফেক্ট কমিউনিকেশন তৈরি করার জন্য আমার কোন কোন স্কিল থাকতে পারে, বা একটা স্টুডেন্ট বা ইয়ুথ তার কি কি স্কিল তাকে অবশ্যই থাকতে হবে? আহ, ধন্যবাদ। আহ, চমৎকার এই ইনিশিয়েটিভ লাইট টু লাইফ, খুবই ইনোভেটিভ আমার কাছে মনে হচ্ছে। জীবনের জন্য আলো। সো কমিউনিকেশন তো আসলে 24/7, মানে 24 ঘন্টাই আমরা যোগাযোগের মধ্যে আছি। আহ, মার সাথে যোগাযোগ করছি, বাবার সাথে যোগাযোগ করছি, ভাই বোনদের সাথে যোগাযোগ করছি, বিবাহিত হলে স্ত্রীর সাথে যোগাযোগ করছি, বাবা মা হয়ে থাকলে সন্তানদের সঙ্গে যোগাযোগ করছি, এবার যখন বাইরে যাচ্ছি প্রতিবেশীর সাথে যোগাযোগ করছি, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি, কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত কাস্টমারদের সাথে যোগাযোগ করছি। ঘুমের সময়ও আমাদের এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আছে, যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যোগাযোগ করছি। তো সব বিষয়ে আসলে কমিউনিকেশন জড়িত। কমিউনিকেশন ইজ আ পার্ট অফ লাইফ। যতক্ষণ জীবিত আছি ততক্ষণ কমিউনিকেশনের সঙ্গে আছি। বাট আমার কাছে যদি মনে হয় কোন কোন স্কিলস প্রয়োজন, এর চেয়ে সবচেয়ে ভালো হবে যে আমরা সাধারণত কি কি ভুল করি এরকম একটা নিজেই যদি নিজের একটা কেস তৈরি করা যায়, মানে অন্যান্য গবেষণা না, অবশ্যই পড়তে হবে অন্যান্য গবেষণা, বা তার চেয়ে আমার নিজের জন্য নিজেকেই একটা কেস হিসেবে যদি ধরে নেই, আমি আমি বোঝাতে পারছি হয়তো, যে আমি আমার নিজেকে একটা কেস হিসেবে চিন্তা করছি, গবেষণার একটা বিষয়বস্তু চিন্তা করছি, যে গতকাল আমি যে মানুষদের সাথে কমিউনিকেশন করেছি বা যোগাযোগ করেছি, সেখানে আমার কি কি ভুল হয়েছিল। কেউ কি আমার সঙ্গে আমাকে হ্যালো বলে, আমি হ্যালো বলেছি, তার রিপ্লাই দেয়নি, বা আমি ইমেল করেছি, আমার রিপ্লাই দেয়নি, বা আমি ফোন করেছি, ফোন ধরেনি, বা আমি একটা জিনিস চেয়েছি, আমাকে দেয়নি। সো এরকম অনেক কিছু থাকতে পারে। মাকে কনভিন্স করতে পারিনি, বাবাকে কনভিন্স করতে পারিনি, ভাই বোনদের কনভিন্স করতে পারিনি। তো এই যে কেন পারিনি, মানে যে দিন আমি এই কেনর উত্তর পাবো, ঠিক তার পরের দিন আমি আর ওই পার্টিকুলার বিষয়ে আমি আর ফেল করব না। তো আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন পুরোটাই হচ্ছে আসলে অবজারভেশনের ব্যাপার। মানে একটা তো হচ্ছে বই পড়ে আপনি কত প্রকার ও কি 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 থাকতে হবে এগুলি তো আসবেই, বাট আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি পর্যবেক্ষণ করতে পারেন কিনা নিজেরটা, প্রথমে নিজেরটা, যে ভুল হচ্ছে কোথায়। আর দ্বিতীয় হচ্ছে যাদেরকে আমরা ধরি পিক পারফর্মার, সুপার ট্যালেন্টেড, যাদের সোশ্যাল মিডিয়ায় একদম ঝড় বয়ে যায়, মানে একটা পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষাধিক লাইক, তাদের কমিউনিকেশনের জায়গাগুলো কোথায়, তারা কি কি অনুশীলন করেন, তারা যখন লেখেন তাদের লেখার ভাষাগুলো কি হয়, তারা যখন কথা বলেন তাদের কথা বলার ভাষণগুলো কি হয়, তারা কোন দিকে কানেক্ট করেন, কোন কোন বিষয়গুলোকে কানেক্ট করেন, কিভাবে কথা বলেন, এইগুলো যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি, ইংরেজিতে বললে বলা যায় এগুলো যদি আমরা অবজার্ভ করতে পারি, অবজার্ভ করার পর সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, ইটস নট কপি, ইটস ইন্সপায়ার। মানে ওই অবজার্ভ করার পর আমরা ইন্সপায়ার হয়ে নিজের মতো করে যদি আবার সেগুলো বানিয়ে অনুশীলন করতে পারি, চর্চা করতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের কমিউনিকেশনে যে দৈনন্দিন ভুলগুলো হয় সেগুলো আমাদের অনেকটাই চলে যায়। বাট আমার ব্যক্তিগত মত যদি স্কিলস এর কথা বলে, তাহলে আমি বলবো যে অবশ্যই ইতিবাচক মনোভাব, ইতিবাচক আচরণ এবং ইতিবাচক এক্সপ্রেশনস, এগুলি খুব দরকার। হ্যাঁ, ইতিবাচক মনোভাব, ইতিবাচক আচরণ, ইতিবাচক এক্সপ্রেশন। ফর এক্সাম্পল, আমি আপনি এখন কথা বলছি, আমার অর্ধেক বডি দেখা যাচ্ছে, কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে আমার এই মুখমণ্ডলের এই জায়গাটা, তাই না? তো এখানকার এক্সপ্রেশনটা যদি একটু ইতিবাচক হয়, একটু পজিটিভ হয়, হ্যাঁ, আমার হাতের যে নাড়াচাড়া এটা যদি একটু পজিটিভ হয়, তাহলে আমার মনে হয় যে কমিউনিকেশনে ভুল হলেও আমরা সেটাকে চিহ্নিত করতে পারবো। তো মনে রাখতে হবে কমিউনিকেশনে ভুল হবেই, আপনি যোগাযোগ করতে গেলে ভুল হবেই, আপনি একদম পারফেক্ট হয়ে কোনোখানে যেতে পারবেন না, এটা গ্যারান্টি। কিন্তু মনে রাখতে হবে যে ভুলটা আজকে করলেন সেটা যদি আগামীকাল করেন সেটা হচ্ছে রং।
তো আচ্ছা, তো আমাদের মূল যে প্রবলেমটা অনেকে আমরা ফেস করি সেটা হচ্ছে পারফেক্ট বডি ল্যাঙ্গুয়েজের একটা বিষয় থাকে। তো একটা কমিউনিকেশন ভালো করার জন্য বডি ল্যাঙ্গুয়েজ কতটা ইম্পর্টেন্ট এবং কি ধরনের হতে পারে বডি ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি কমিউনিকেশনের কমিউনিকেট করার জন্য? রাইট, কমিউনিকেশনের তো মানে অধিকাংশ পার্টি মানে মূল পার্টিটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। যে আপনার মানে আমি বলবো যে বডি ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভর করে আপনি কারো সান্নিধ্যে আসতে পারবেন কিনা, এটা অনেকটা নির্ভর করে। ফর এক্সাম্পল, আপনি এখন একজনের সাথে মিট করতে গিয়েছেন, সো আপনার বডি ল্যাঙ্গুয়েজে যদি দেখা যায় যে আপনি হাসতে পারছেন না, আপনার চাহনি ভালো না, হ্যাঁ, আপনি রাগান্বিত মুখ নিয়ে থাকেন, আপনি মুড নিয়ে থাকেন, আপনি রিজার্ভ থাকেন, তাহলে মানুষ তো আপনাকে হাই হ্যালো বলার পর আর দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না। সো আপনার বডি ল্যাঙ্গুয়েজটার মধ্যে কি কি আছে, আমার পুরো বডির ভেতরে আমার যেই অঙ্গভঙ্গিগুলো আমরা করি, তাই না, এই যে আমি হাত মিলাচ্ছি এটা জেস্টার, বা আমি যেভাবে করে বসি এটা হচ্ছে পোশ্চার, তাই না, আমি যেভাবে করে হেসে আপনার প্রশ্ন শুনছি, মাথা নাড়াচ্ছি, আবার আপনি যখন একটু গুরুত্বপূর্ণ কোনো একটা শব্দ ব্যবহার করেন তখন আমি একটু মানে এমন ভাব করছি যে আমি খুব মনোযোগ দিয়ে শুনছি, মানে দিজ আর দ্য সাইন যেগুলো আসলে মানে টোটাল যদি আপনি কাউন্ট করেন সবগুলো মিলিয়ে হয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ। সো আপনি যদি দেখেন যে একটা রোবট যখন কথা বলে, রোবট রোবটকে আপনি নতুন দেখেন বলে আপনি রোবটের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু যদি দেখেন যে লক্ষ লক্ষ রোবট আছে তাহলে কিন্তু আপনি আর মানে রোবটের দিকে তাকিয়েও আপনি কথা বলবেন না, কারণ রোবটের কোনো অঙ্গভঙ্গি নাই, রোবটের কোনো ফেসিয়াল এক্সপ্রেশনস নাই। রোবট আপনাকে বলে, হেই সিফাতুল, কাম, সিট, রিড, রাইট, গো। এখন আপনি যদি রোবটের মতো এটা বলেন, হেই মিস্টার এক্স, কাম, সিট, রিড, রাইট অ্যান্ড গো, তাহলে মানুষজন কি বলবে, ভাই আজকের মতো মাফ করে দেন, আর জিন্দেগিতে আমি আপনার কাছে আসবো না। সো বডি ল্যাঙ্গুয়েজ ইজ এভরিথিং। বাট আলবার্ট মেহরাবিয়ান নামে একজন রিসার্চার, সাইকোলজি প্রফেসর, তিনি বলেছেন যে 55% বডি ল্যাঙ্গুয়েজ কভার করে ডিউরিং কমিউনিকেশন। তো তাহলে অনেক ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারছি। তো আরো একটা প্রবলেম ফেস করি যে আমরা কমিউনিকেশন স্টার্ট করতে পারি না, কোন একটা কনভারসেশন সেটা স্টার্ট করব কি বলে স্টার্ট করব, আমরা কি কমপ্লিমেন্ট দিয়ে স্টার্ট করব নাকি হাই হ্যালো গুড ইভিনিং এটা দিয়ে স্টার্ট করব, এই জিনিসটা নিয়ে আমরা একটু কনফিউজড হয়ে যাই। তো ভাই এটা মানে আমাদের পাঞ্চ লাইনটা কি হবে, স্টার্টিং পাঞ্চ লাইন আচ্ছা, কি আপনার হতে এই পারে? প্রশ্নের উত্তর দেবার আগে আমি আরেকটু বিষয় বলে দেই সবাইকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে স্টার্ট করবেন, কিভাবে তথ্য দেবেন। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, কমিউনিকেশনে চারটা পিলার। কমিউনিকেশনে চারটা পিলার। পিলার নাম্বার কি? একটা পিলার হচ্ছে মানুষ, মানুষের সাথে আমরা যোগাযোগ করি, তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান পিলার, মানুষ, পিপল। আচ্ছা, দ্বিতীয় নাম্বার পিলারটা কি? দ্বিতীয় নাম্বার পিলার হচ্ছে তথ্য, যেই তথ্যটা আপনি একজন মানুষকে দেবেন। মানুষকেই সাধারণত তথ্য দেয়, অন্য কাউকে তো তথ্য দিতে পারি না, অন্য কোনো সৃষ্টির অন্য কোনো প্রাণীকে আমরা তথ্য দিতে পারি না। তো দ্বিতীয় পিলার হচ্ছে মেসেজ, যেটা আপনি একজনকে দিচ্ছেন। তৃতীয় পিলার হচ্ছে যে কনটেক্সট। কনটেক্সট, কোন প্রেক্ষাপটে আপনি তথ্যটা দিচ্ছেন, কোন প্রেক্ষাপটে তথ্যটা দিচ্ছেন। আর চতুর্থ পিলার যেটা, সেটা হচ্ছে শ্রবণ, লিসেনিং, হ্যাঁ, যে আপনি শুনছেন। তো এখন ধরেন আমি যদি এখন এই চারটাকে মেলাবার চেষ্টা করি, এখন যদি মানুষ হয়, যদি আপনার মা হয়, তাহলে তার সাথে আপনি একভাবে কমিউনিকেট করেন। আপনার যদি মাকে কোনো তথ্য দিতে হয় এবং তখন আপনি চিন্তা করেন যে ওকে, তিনি আমার মা, অতএব মাকে একটা তথ্য দিব যে আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। আচ্ছা, এখন চিন্তা করতে হবে কনটেক্সটটা কি, কনটেক্সটটা ওই যে থার্ড পিলার, কনটেক্সটটা কি, যে মা এখন কাপড় সেলাই করছে, আপনারই একটা কাপড় খুব মনোযোগ দিয়ে সেলাই করছে। এখন আপনি যখন, ওইটা হচ্ছে তার কনটেক্সট। এখন আপনি যদি তাকে ওই সময় গিয়ে বলেন মা ক্ষুধা লাগছে খাবার দাও, মার কিন্তু হাত ফুটা হয়ে যেতে পারে শুয়ের খোঁচায়। তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি তাকে কি, সে মা, উনি আপনার মা, কিন্তু তারপর আপনাকে চিন্তা করতে হবে যে মাকে আপনি তথ্য দিচ্ছেন। যে কোনো একটা বিষয়ে তথ্যটা সাধারণত দুই ভাবে হয়, একটা হচ্ছে আপনি কিছু জানাবেন,
অথবা আপনি তাকে কনভিন্স করবেন, মানে মানে যেটাকে বলে পারসুয়েট করবেন আপনি তাকে কিছু, টু ইনফর্ম টু কনভিন্স, এই তো দুই কারণে হয়। সো তা আপনি তাকে এখন জানাচ্ছেন যে আপনার ক্ষুধা লেগেছে, খাবার দেন। তো আপনি তাকে বলবেন যে কিভাবে তাকে আপনি বলবেন, আপনি তো মনে করবেন আচ্ছা তিনি তো আমার মা, অথবা আমি যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপটে আমি তাকে বলতে পারি। বাট এইখানেও চিন্তা করতে হয়, মা তো সেলাই করছে, অনেক মানে গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। এখন আপনি তাকে বলেন যে মা বা আম্মা, আম্মা আপনার দিকে তাকালো, তখন আপনি বলবেন যে ক্ষুধা লাগছে, ভাত দাও। আমি হলে যেটা করতাম ঠিক একই ভাবে, এখন একজন কর্পোরেট, আপনি তাকে চেনেন না, তিনি অনেক বড় একটা কোম্পানির এমডি। এখন প্রথমে তাকে তথ্য দেবার আগে আপনাকে তার সম্বন্ধে জানতে হবে, ওই যে ফোর্থ পিলার লিসেনিং। তো এখন এই সমস্ত বড় বড় মানুষকে শুনবার অনেক মাধ্যম আছে। আপনি তাকে ইউটিউবে সার্চ করতে পারেন, তাকে আপনি গুগলে সার্চ করতে পারেন। হ্যাঁ, তার সম্বন্ধে আপনি জানার চেষ্টা করেন আগে। শুরুতেই আপনি হাই হ্যালো বা আসসালামু আলাইকুম দিয়ে এটা নিয়ে চিন্তা করেন না। আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় একটা গ্রুপ অফ কোম্পানিজ এর মালিককে আমি আজকে লিঙ্কডইনের মাধ্যমে একটা তথ্য দেব। তথ্যটা কি? কিছু একটা জানাবো তাকে, কারণ শুরুতেই তো তাকে চাইতে পারবেন না, অতএব কিছু একটা জানাবেন। অতএব তার সম্বন্ধে আপনার একটা রিসার্চ লাগবে। ওই যে ফোর্থ পিলার লিসেনিং, ইউটিউবে তার একটা ভিডিও শুনলেন, বা তার একটা ব্লগ আছে, বা তার কোম্পানির ওয়েবসাইট আছে, কোন একটা বিষয় আপনি পড়লেন, পড়ার পর আপনি একটা জিনিস বের করলেন যে ওকে একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, তখন আপনি এবার আসেন মেসেজ, কনটেক্সট। কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে আপনি তাকে কোন কনটেক্সটে, এখন এমন হয় যে আপনি একটার সময়, দুপুর 1টা থেকে 2টার হচ্ছে আমরা বলি সাধারণত লাঞ্চ টাইম, আপনি এমন সময় তাকে লিঙ্কডইনের একটা মেসেজ দিলেন, বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেন, বা ফোনে একটা মেসেজ দিলেন, তাহলে কনটেক্সটটা রাইট না, প্রেক্ষাপটটা ঠিক না। ওই সময় তার লাঞ্চের টাইম, অথবা তার খুব ব্যস্ততম টাইম। তো আপনি প্রেক্ষাপটটা চিন্তা করলেন, আচ্ছা চিন্তা করি আসরের নামাজের পর আমি তাকে মেসেজটা দিব। কি মেসেজ দিব? জানাবেন তাকে যে আপনি তার সম্বন্ধে কিছু একটা পড়েছেন। এবার আসেন তথ্য, যেহেতু তাকে জানাবেন, এখন আপনি একটা জানানোর একটা কনটেক্সট খুঁজে পেলেন। হ্যাঁ, যে আমি আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং এই অ্যাওয়ার্ডটা এই কারণে পেয়েছিলেন, এবং আপনার সাথে আমি লিঙ্কডইনে আছি, বা লিঙ্কডইনে আমি আপনাকে খুঁজে পেয়েছি, এটার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। তাহলে আপনি একটা মেসেজ ড্রাফট করলেন। মানুষটাকে তো আপনি চেনেন না, তিনিও আপনাকে চেনে না। তার মানে এখন এইখানে চিন্তা করতে হবে, যেহেতু কেউ কাউকে চেনে না, তার মানে আপনাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, হু ইউ আর। তাহলে এখন এইভাবে শুরু করতে পারেন মেসেজটা ড্রাফট করবার সময়, যে ইসলামিক গ্রিটিং দিতে পারেন, অথবা ইংলিশ গ্রিটিং দিতে পারেন, দিয়ে বলতে পারেন তাকে তার পাঞ্চ লাইনটা, যে এই জিনিসটা আপনি দেখেছেন এবং আপনার চমৎকার লেগেছে, এন্ড ইউ আর রিয়েলি ইন্সপায়ার্ড। তারপরে আপনি বলতে পারেন যে হু ইউ আর। তারপরে তাকে একটা এন্ড কোটেশন দিতে পারেন, যে আমার জন্য দোয়া করবেন, আমি এই লাইনে আমার ক্যারিয়ার গড়বার চেষ্টা করছি। শেষ মেসেজ। সো মনে রাখতে হবে, কি দিয়ে শুরু করব সেইটা আগে ভাববেন না, মানুষটাকে তথ্যটা কি দেবেন, জানাবেন না কনভিন্স করবেন, কোন প্রেক্ষাপটে তাকে তথ্য দিচ্ছেন, আর তাকে আপনি আগে ভালো করে শুনেছেন কিনা। তো দিস আর দ্য 4 পিলার্স। আচ্ছা, আমরা কিছু কমেন্ট নেই। শাহিনা আক্তার ইতি, সে আমাদের সাথে আছে, সেটা বলেছে। হাজেরা সুলতান আশেফা, সে বলেছে ইটস প্লেজার সিং রিপন স্যার অন লাইভ টু লাইভ। বিবেক রহমান বলেছে ওয়েটিং ফর সেফাতুল করিম প্রান্ত। আনিকা তাহসিন একটা কোশ্চেন করেছে, সালাম স্যার, ডাজ বডি ল্যাঙ্গুয়েজ এফেক্টস অন পজিটিভ বিহেভিয়ার? আই উড ও ইউ ফর দিস অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস ইউর প্রেশাস টাইম। বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বডি বলেছে। ল্যাঙ্গুয়েজ তো মারাত্মক। এখন মনে করেন আমি বডি ল্যাঙ্গুয়েজ, এই কে যেন প্রশ্ন করেছে, কে কে প্রশ্নটা করেছে, কে কে প্রশ্নটা করেছে একটু বলো তো, কে করেছে প্রশ্নটা? তা আমার বডি ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝতে পারছেন। আনিকা, আমি যে আঙ্গুল তুলে বললাম, এই আনিকা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সো দেখেন আমি খুব সুন্দরভাবে বলছি যে হাই আনিকা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কেমন আছেন আপনি? বাট আমার বডি ল্যাঙ্গুয়েজ ইজ নট গুড, আমার জেস্টারটা ভালো না, কিন্তু ওয়ার্ডস ভালো ছিল, হাসি ছিল মুখে, শব্দগুলো সুন্দর ছিল, বাট আমার জেস্টারটা ভালো হয়নি। অথবা আমি এইভাবেই করেই বললাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে আনিকা, আপনার প্রশ্নটা খুব ভালো। হ্যাঁ অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ ভালো, বডি ল্যাঙ্গুয়েজ ছাড়া তো চলবেই না। দেখেন আমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু স্টিভ, আপনাকে ইন্সপায়ার করবে না আমার কথাটা দিয়ে। সো বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি জানি আপনারা সবাই জানেন
বডি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন বিষয় আছে। দেখবেন অনেকে কারোর সঙ্গে কথা বলতে গেলে আমার অফিসে আমি কিছু এরকম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স আছে। আমার অফিসে একজন আসছে, তা আমার মেয়ে একটা শোপিস আমার টেবিলে রেখেছিল এবং আমার যখনই মন টন খারাপ হয় আমি ওই শোপিসের দিকে তাকাই, শোপিসটা দেখলে আমার একটু ভালো লাগে। এক ভদ্রলোক আসছে, আমার সঙ্গে বসে কথা বলছে, উনি আমার ওই শোপিসটা নিয়ে খেলা শুরু করেছে, বুঝছেন? ওই শোপিসটা নিয়ে খেলা আর আমি না বারবার চিন্তা, হাত থেকে পড়ে যায় যদি, আমার ভাল লাগছে না যে উনি আমার ওই শোপিসটা নিয়ে খেলছে কেন। সো ইট ইজ অলসো আ কাইন্ড অফ এ ডিস্ট্রাকশন ডিউরিং কমিউনিকেশন। হ্যাঁ, সো এরকম অনেক কিছু আছে। আমি আশা করব যে আমি যেটা প্রথমেই বললাম যে নিজেকে আগে একটা কেস হিসেবে তৈরি করা, যে গতকালকে কি কি আমরা ভুল করেছি জানি আমরা সবাই, কিন্তু অনুশীলন করি না কেউ। রনি সাহা সে বলেছে আমাদের সাথে আছে সে। ইব্রাহিম খলিল সে বলেছে ভালো লাগছে তার। নুসরাত তানিমা সে বলেছে থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমরা আরো একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে মিউচুয়াল পয়েন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমার প্রতি তার ইন্টারেস্ট আছে কিনা বা সে আমাকে বুঝছে কিনা। এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে আমি যার সাথে কমিউনিকেট করতে যাচ্ছি সেও কি অ্যাট দ্য সেম টাইম তারও ইন্টারেস্টটা আছে কিনা আমার প্রতি? এটা কি বোঝার কোনো ওয়ে আছে কিনা? বোঝার ওয়ে আপনার ধীরে ধীরে হয়ে যাবে। মানে আপনি যখন কমিউনিকেশন করতে করতে ফেইল করতে 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 আপনি যখন, মানে বলে না যে মাটি যখন নরম থাকে তখন আমরা যে কোনো শেপে ওকে করতে পারি, যে কোনো শেপ। শুকাবার শুকাবার পর কিন্তু আর কোনো শেপ দেওয়া যায় না। সো অলওয়েজ চিন্তা করতে হবে যে আপনি যেন সব সময় ভেজা মাটি থাকেন। হ্যাঁ, যে আপনি ফেইলকে আপনাকে গ্রাহ্যই করবেন না, বাট আপনি অবশ্যই চিন্তা করবেন যে আপনি যেন ফেইল যে করেছেন গতকালকে, কেন করেছেন এই উত্তরটা আপনার জানতে হবে। সো আরেকজনের ইন্টারেস্ট আছে কিনা সেটা আপনি আগে থেকে হয়তো অভিজ্ঞতা না থাকার কারণে হতে পারে যে আপনি বুঝতে পারেন না। সেজন্য একটা মানে আহ, ৫টা শব্দের ৫টা অক্ষরের একটা শব্দ আছে, এটাকে বলে WIIFM। WIIFM, হোয়াটস ইন ইট ফর মি। হোয়াটস ইন ইট ফর মি মানে প্রত্যেকের মনের ভেতরে এ ধরনের একটা সুপ্ত প্রশ্ন আছে যে ওকে বুঝলাম বাট আমার জন্য কি। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। মানে আমার জন্য কি? আপনি আপনার কোনো একজন সহকর্মীর কাছ থেকে কোনো কিছু চাইছেন বা কোনো কিছু চাইবেন, এই জন্য আপনি তার কাছে সময় নিয়েছেন যে আজকে আমার সাথে একটু কফি খেতে এসো। তো আপনি তাকে আগে থেকে বললেন যে হোয়াটস ইন ইট ফর ফর ইউ, তোমার জন্য হচ্ছে ওই 1 কাপ কফি। তো সে কফির জন্য আপনার সাথে হয়তো বাইরে যাবে, ওকে আজকে একটা আড্ডা দিব কারণ সিফাত আমাকে আজকে কফি খাওয়াবে। তো আপনি কিন্তু কফিটা ওনাকে আগে অফার করলেন যে চলো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, কফি খেতে খেতে আলোচনা করব, আর আজকের এই আলোচনার ট্রিটটা হচ্ছে আমার, আমি আজকে কফি খাওয়াবো। সো দ্যাট ইজ দি হোয়াটস ইন ইট ফর মি অর হোয়াটস ইন ইট ফর ইউ। সো যদি আপনি যার কাছ থেকেই কোনো কিছু অর্জন করতে চাইবেন, আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আপনি এটা ভেবেছেন যে তার জন্য কিছু একটা আছে। আদারওয়াইজ কি হবে, প্রথমবার তিনি ফ্রি দেবেন, দ্বিতীয়বার তিনি ফ্রি দিবেন, তৃতীয়বার সে আর ইন্টারেস্ট ফিল করবে না। হ্যাঁ, সো এই জন্য মানে তার ইন্টারেস্ট আছে কিনা এটা আগে ভাবার দরকার নাই, তাকে আপনি কি দিতে পারেন ইন রিটার্ন। সবকিছুই যে ট্যানজিবল হবে, নট দ্যাট। ট্যানজিবল মানে হচ্ছে যে সবকিছুই যে ধরা যাবে, নট দ্যাট। মানে সবকিছুই যে ম্যাটেরিয়াল হতে হবে, নট দ্যাট। বাট এমন কিছু একটা থাকতে হবে যেটাতে সে সন্তুষ্ট পায়। যেমন আমরা দুজন কথা বলছি, সিফাত এটাকে ফেসবুকে লাইভ করেছে, সো হোয়াটস ইন ইট ফর মি, আমার এই ভাষার আমার এই মানে কন্টেন্টস গুলো ছড়িয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য থিং দ্যাট আই ওয়ান্ট। সো দ্যাট ইজ হোয়াট WIIFM আমার জন্য। আর উনার জন্য হচ্ছে হোয়াটস ইন ইট ফর মি, সেটা হচ্ছে যে আমি উনার প্রশ্নের বা উনার এই লাইক টু লাইফ এর যারা মেম্বার তাদের জন্য আমি ওনাদেরকে সময় দিচ্ছি। সো ইটস আ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে আমরা ইংরেজিতে বলি উইন উইন সিচুয়েশন। হ্যাঁ, সো উইন উইনটা আপনি যদি বের করেন তাহলে আর আপনার এত চিন্তা করতে হবে না যে তিনি কি আমার প্রতি আগ্রহ হবেন। আচ্ছা, এরপর এহসানুল হক রিবাত সে কমেন্ট করেছে বেস্ট। আনিকা তাহসিন সে বলছে অফকোর্স স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সে আপনার উত্তরে সন্তুষ্ট হয়েছে। থ্যাংক ইউ। এরপরে রকিবুল ইসলাম ওনার একটা কমেন্ট ছিল, আচ্ছা সেটা পরে নিচ্ছে। মাইসাত আহমেদ সে বলেছে
রাগী মুডে কথা বললাম বাট ইন্টেনশন খারাপ ছিল না, সেই ক্ষেত্রে সামনের জন কি ইন্টেনশনটা বুঝবে? মানে রাগী মুডে কথা বলেছে কিন্তু তার ইন্টেনশনটা ভালো ছিল। আচ্ছা, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে গায়েবের মালিক একমাত্র সৃষ্টিকর্তা। এছাড়া এছাড়া মনের কথা কেউ বুঝতে পারে না। হ্যাঁ, মানে মানে কারো পক্ষে বোঝা সম্ভব না। কারণ ওই যে আমি আগে বললাম, গায়েব বা মানে এমন কিছু প্রেজেন্ট নাই, বাট এর সম্বন্ধে ধারণা আছে একমাত্র সৃষ্টিকর্তার। সো আপনি রাগী মুডে কথা বলছেন এবং আমি জানি না, আমি বুঝতেও পারি না, বা সেই ক্ষমতাও আমার নেই, তাহলে তো আমি আপনাকে ভুল বুঝবো। আদারওয়াইজ আপনাকে বলতে হবে যে শোনেন, আমি আজকে আপনার সাথে রাগী মুডে কথা বলবো, আমার ইন্টেনশন কিন্তু ঠিক আছে, হ্যাঁ, অতএব রাগী মুডটাকে আপনি কেয়ার করবেন না। তাহলে হয়তো একটা মানে আমি একটা লিঙ্ক খুঁজে পেতে পারি। কিন্তু যদি আমাকে আপনি নাও জানান, কিন্তু আমার সঙ্গে রাগী মুডে কথা বললেন, আর আপনি ধরে নিলেন যে আপনার মনের ইন্টেনশনটা আমি বুঝতে পারবো, এইটা একটা রিস্কি গেম হয়ে যাবে। সো যেটা হয় যে অনেক সময় এরকম হয় যে আমার মন মেজাজ ভালো না, মন মেজাজ ভালো না, এবং বাট তারপরেও আমাকে যেতে হচ্ছে একটা মিটিং এ। মনে রাখতে হবে যে পুরো পৃথিবীটা একটা পরীক্ষা হল, পুরো পৃথিবীটায় আপনি পরীক্ষা দিতে এসেছেন, একটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে আপনাকে কখনো হাসতে হবে, আপনার বিভিন্ন আবেগের ব্যবহার করতে হবে। সো এমন একটা সিচুয়েশন হলো যে আপনার মন মেজাজ ভালো না, বাট তারপরেও প্রাতিষ্ঠানিক স্বার্থে, পরিবারের স্বার্থে আপনাকে কমিউনিকেট করতে হবে। তখন মুখটা একটু ভালো করে ধুয়ে একটা ফানি বিল, ওই কি বলে আমাদের হাসির ইউকের যে খুব হাসায়, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হাসায়, ওনার নাম কি? মিস্টার বিন, মিস্টার বিন। হ্যাঁ, রোয়ান মিস্টার অ্যাটকিনসন। রাইট। তো মিস্টার বিনের একটা মুভি দেখতে পারেন, অথবা টম এন্ড জেরির কার্টুন দেখতে পারেন। বাট এনি হাউ আপনি মুডটাকে একটু ভালো করে তারপরে যাবেন, কিন্তু এই রিস্কটা নেওয়া যাবে না। হ্যাঁ, যে রাগী মুডে কথা বললাম কিন্তু ইন্টেনশন ভালো, কারণ এই 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 কোডটাকে ডিকোড করার ক্ষমতা সবার নাই। আচ্ছা, নুসরাত তানিমা সে আরো একটা কমেন্টে জানতে চেয়েছে, আমার কথা বলা অনেকে ধরতে পারে না, আমি কি মিন করতে চাচ্ছি সেটা অনেকে বুঝতে পারে না, এখন সে কি করতে পারে? আচ্ছা, মানে অনেক সময় হয় কি, ওই যে আলবার্ট মেহরাবিয়ানের যে কথা বললাম, তিনি বলেছে যে তিনটা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ ওয়াইল কমিউনিকেশন। আপনারা আলবার্ট মেহরাবিয়ানের নাম লিখে গুগলে সার্চ করলে জানতে পারবেন তার উনার রিসার্চটা। উনি বলেছেন 55% হচ্ছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, 38% হচ্ছে আমাদের আমাকে কেমন শোনাচ্ছে বা আমাকে কেমন দেখাচ্ছে, আর 7% হচ্ছে আমার শব্দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করলেন, হ্যাঁ, আপনি খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করলেন, কিন্তু তার সাথে লিঙ্ক করে আপনি হাসলেন না, বা তার সাথে লিঙ্ক করে আপনি বডি, যেমন আমি লিঙ্ক ওয়ার্ডটা বোঝাবার জন্য আমি লিঙ্ক বুঝাচ্ছি, হ্যাঁ, মানে আমার হাতের জেস্টার দিয়ে আমি লিঙ্ক বুঝাচ্ছি বা ওয়ার্ডস বুঝাচ্ছি, ওয়ার্ডস। তো এই যে যে আমার একসাথে খেলাখেলি হচ্ছে, 55% আমি হেসে আপনার সাথে কথা বলছি, আমি 38% আমি মানে আমি এমন এমন মানে উচ্চারণ করছি, এমন এমন শব্দের মানে মানে মার প্যাচ দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, আর সাথে আমার হাতের মুভমেন্ট আছে, শব্দের ব্যবহার আছে। সো চেষ্টা করতে হবে এগুলো যেন সব একসঙ্গে, মানে ইটস আ মানে টিম পারফরমেন্স। হ্যাঁ, মানে আপনার শব্দ, আপনার আত্মবিশ্বাসী চেহারা, আত্মবিশ্বাসী চেহারা এবং আপনার খুব সুন্দর ভয়েসে কথা বলা, হ্যাঁ, মানে সুন্দর ভয়েসে কথা বলা, এবং সাথে তাল মিলিয়ে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, হাতের, চোখের, হ্যাঁ, ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে যদি আপনি চেষ্টা করেন বোঝাতে, তাহলে হয়ে যাবে। এটা নাম্বার 1 টিপস আপনার জন্য। নাম্বার 2 হচ্ছে, আমি আজকে এই সিফাত করিমের সাথে, মানে আমার বন্ধুর নাম প্রান্ত, ওর সাথে মিলে যায় প্রান্তের নাম। তো আমি সিফাতের সাথে যখন কথা বলবো আজকে ঠিক করেছি কমিউনিকেশন স্কিলস নিয়ে, আমি কিন্তু নিজে নিজে চিন্তা করেছি এবং আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবার চেষ্টা করেছি যে আমি আজকে সিফাতের সাথে কি কি বিষয় নিয়ে কথা বলবো। এবং সত্যি বিশ্বাস করেন, যা যা প্র্যাকটিস করেছি আমি সেগুলোই আপনাদের সামনে বলবার চেষ্টা করছি, গোছাবার চেষ্টা করছি। হয়তো অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারছেন না, বাট আমি নিজে আবার রেকর্ডিংটা শুনবো আজকে রাতের বেলা।
শুনবার পর আমি আবার আগামীবার যখন কোনো জায়গায় আমি আবার যাব কমিউনিকেশন নিয়ে কথা বলতে, তখন আমি আবার আজকের ভুলগুলো করব না। সো ভুল হচ্ছে কিনা সেটা নিয়ে টেনশন করবেন না, কিন্তু অ্যানালাইসিসটা আপনি কন্টিনিউ রাখবেন, যে আপনি যেন নিজেরটা বুঝতে পারেন কোন কোন জায়গায় ভুল হলো। সো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, অনুশীলনে সব সম্ভব। সাখাওয়াত আদর সে কমেন্ট করেছে হাউ টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল। আপনার আমাদের প্রোগ্রামের সাথেই থাকেন, আপনি জানতে পারবেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। নোমান আব্দুল্লাহ সে কমেন্ট করেছে, স্যার থ্যাংক ইউ ফর কামিং লাইফ টু লাইফ, মাই কোশ্চেন ইজ হাউ ইম্পর্টেন্ট টু রিমেম্বার সামওয়ানস নেম ফর কমিউনিকেশন এন্ড ডাজ ইট মেক এন ইমপ্রেশন টু আদার্স? নাম মনে রাখা কতটুকু জরুরি? এটা এটা নিয়ে আমি বলবার আগে আমি বলি যে আমার নিজেরও এই একটা ভালো সমস্যা আছে, আমি নাম নাম ভুলে যাই। হ্যাঁ, মানে এটা মানে হতে পারে, বাট এটা অনুশীলনের ব্যাপার। আপনি যদি সবাইকে চমকে দিতে পারেন, আর চমকে দেবার অনেক গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে নাম দিয়ে যদি চমকাতে পারেন। ধরেন আপনার আজ থেকে 5 বছর আগে একজনের সঙ্গে পরিচিত হয়েছেন আপনি, 5 বছর পর আপনি বলেন, আরে সিফাত ভাই কেমন আছেন আপনি, কতদিন পরে দেখা হলো, তাহলে এইটাতে কিন্তু সিফাত দেখেন অলরেডি হেসে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি যদি বলতাম, আরে কেমন আছেন, কি অবস্থা, কোথায় আছেন, দেখেন আমি নিজেই জড়তা হয়ে যাচ্ছে, বিকজ আমি সিফাতের নাম বলতে পারছি না। হ্যাঁ, তারপরে মানে সিফাত অনেক কথা বলছে, কিন্তু আমার মনের মধ্যে এক ধরনের খটকা, আল্লাহ যদি নাম জিজ্ঞেস করে ফেলে, বা যদি বলে যে ভাই আমার মোবাইল নাম্বারটা সেভ করেন, তখন আমি জিজ্ঞেস করবো কিভাবে যে আপনার নামটা যেন কি। সো ডেফিনেটলি এটা একটা বড় ব্যাপার। তো সেজন্য কি হয়, অনেক সময় আমি যেটা করি, আমার যেহেতু ভুলে যাই, এজন্য আমি আহ, ওই ভদ্রলোকের নামের সাথে মানে কাজের ইটা আমি একটু মানে মানিয়ে রাখি। প্রত্যেকের সঙ্গে তো বিভিন্ন ধরনের কাজ হয়, কাজের সাথে লিঙ্ক করে নামটা লেখা, বা কেউ আমার সঙ্গে সামনে চলে আসছে, তো আমি অ্যাটলিস্ট যেন কাজের মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, স্কুলের মাধ্যমে আমি যেন অ্যাটলিস্ট বের করার একটা ওয়ে খুঁজে পেতে পারি। আমার এই সমস্যা হয় অনেক সিরিয়াসলি, বাট মানে আমি আমি আমার স্টাইলে আমি নাম মনে রাখার একটা চেষ্টা করি আর কি। আমার স্টাইলে অনেক সময় আমার 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 গুগল ড্রাইভে নামগুলো সাজানো আছে কাজ কাজ অনুযায়ী। যেমন আমি লাইক টু লাইভ এফবি শিফাত করিম নামে আমি লিখে রাখছি। আবার প্রান্ত লিখেছি, প্রান্ত থাকলে আমার মনে থাকবে যে আমার বন্ধুর নামের সঙ্গে প্রান্ত। সো আমি এরকম এরকম একটা ছন্দ মিলাবার চেষ্টা করি। বাট নাম মনে রাখাটা হচ্ছে যে আপনি চমকিয়ে যত বেশি দিতে পারবেন মানুষকে, তত মানুষ আপনাকে মনে রাখবে আর কি। নুসরাত তানিমা সে বলেছে ধন্যবাদ স্যার। মাইশাত আহমেদ সেও থ্যাংক ইউ জানিয়েছে। আপনাদেরও অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো ভাই এর নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে, যে আমার ল্যাঙ্গুয়েজটা কমিউনিকেশনের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। আমি ধরেন ইংলিশ জানি না, তো আমার কমিউনিকেশনটা কি কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা, বা আমার কথায় আঞ্চলিকতার ছাপ আছে, আমার ওই আঞ্চলিকতার ছাপটা কোনো কমিউনিকেশনে বাধাপ্রাপ্ত হওয়ার জন্য মূল রিজন হতে পারে কিনা? হতে পারে, হ্যাঁ। আমি সবচেয়ে বেশি মনে করি ল্যাঙ্গুয়েজ তো মাধ্যম, আপনি তো ভাষা তো একটা মাধ্যম যার মাধ্যমে আপনি একজনকে বোঝাতে সক্ষম হবেন। আমি চায়না গিয়েছিলাম, তো চায়না গিয়ে আমি ডিম বুঝাবো, মানে ডিম কিনবো আমি, তো ওরা সব ধরনের ডিম খায়, তো আমি তো আর সব ধরনের ডিম খাই না, বেশি হলে মুরগির ডিম আর হাঁসের ডিম খাই। এখন আমি ওদেরকে বলছি যে ইজ ইট চিকেন এগ, এখন সে বোঝে না, এগও বোঝে না, এগের চাইনিজ ভাষায় এগ সম্ভবত অন্য নাম, আমি ভুলে গেছি, মুরগিও অন্য নাম, চিকেন ওরা বোঝে না। বারবার সে বলে মানে চাইনিজ ভাষায় বলছে, কি বলতেছো তুমি। তো আমি যখন চিন্তা করলাম যে তাহলে তো একটা ইশারা দিয়ে বুঝাইতে হবে, আমি ডিমটা নিলাম এরকম হাতে, আহ কক 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 কক, নো 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 নো, আর একটা দেখালো, তখন আমি ওইটা নিলাম যে ওকে এইটা হচ্ছে মুরগির ডিম। সো ভাষা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাকে মনে রাখতে হবে যে ইংরেজি ভাষা যেহেতু অধিকাংশ মানুষ ব্যবহার করে এখন পর্যন্ত, স্প্যানিশ ভাষা, ইংরেজি ভাষা এগুলি বেশি পপুলার, প্লাস চাইনিজ ভাষা। তো আপনাকে চিন্তা করতে হবে যে জেনারেল ভাষা হিসেবে বাংলার পরের স্থানই হচ্ছে আসলে ইংরেজি, যেটা দিয়ে আসলে আপনি মোটামুটি সব জায়গায় চলে ফিরে খেতে পারবেন আর কি। তো এই জন্য ইংরেজি ভাষাটা অ্যাটলিস্ট জানাটা দরকার, ইংরেজি ভাষাটা। আর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে
আঞ্চলিকতা। আঞ্চলিকতার যে বিষয়টা, আঞ্চলিকতাটা ধরেন আপনি মানে আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি তো আমি ঢাকাইয়া ভাষা ভালো পারি, কিন্তু আমি যদি এখন সিফাতের সাথে ঢাকাইয়া ভাষায় কথা বলি, সিফাত মনে করবে যে আমি তো বুঝলাম না, সিফাতের দেশের বাড়ি কোথায়, মানে গ্রামের বাড়ি কোথায়? পাবনাতে আমার দেশে। পাবনায়। কিন্তু আমি যদি আজকে সিফাতের সাথে পাবনা ভাষায় কথা বলি, সিফাত কিন্তু মনের দিক থেকে খুব আনন্দিত হবে না, সিফাত নিজে, হ্যাঁ, হ্যাঁ, যে ওহ পেয়ে গেছি একটা দেশি ভাই। তো আমি আর সিফাত মজা পাবো, কিন্তু যার বাড়ি পাবনা না তিনি কিন্তু আসলে একটু এরকম হয়ে থাকবে, বুঝি না কি ভাষায় কথা বলেন। পাবনার অনেক শব্দ আছে না, একটা শব্দ বলেন যেটা পাবনাবাসীরা ব্যবহার করে। আমি যাব নে ওখানে। আমি যাব যাব, নে। আমি যাব নে ওখানে। তো যাব নে কিন্তু আমরাও বলি, আমাদের এখানে যাব নে, হ্যাঁ হ্যাঁ যাব নে ওইখানে। কিন্তু এখন যাব নে তো পাবনারা খুশি হবে, কিন্তু যিনি কুমিল্লার বা যিনি নোয়াখালীর বা যিনি বরিশালের বা যিনি চট্টগ্রামের তিনি তো বলবে না। সো এটা একটা বায়াসনেস এর ব্যাপার হয়েছে, এর জন্য বলে প্রমিত ভাষায় কথা বলেন, যেটা মোটামুটি জেনারেল। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে আপনি যে ভাষায় কথা বলেন, ফর এক্সাম্পল ইউ হ্যাভ সিলেক্টেড ইংলিশ, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু মেক অ্যান এনভায়রনমেন্ট ইন ইংলিশ। হ্যাঁ, আপনাকে গান শুনতে হবে ইংলিশে, মুভি দেখতে হবে ইংলিশে, পড়তে হবে ইংলিশে, শুনতে হবে ইংলিশে, সারাউন্ডিং সবকিছু থাকবে আপনার ইংরেজি। আমি দেখি অনেক ইংরেজি ভাষা শিক্ষার ক্লাস হয়, ফেসবুকেও হয়, তারা বাংলা ভাষা দিয়ে ইংরেজি শিখাচ্ছেন, হবে না। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু মেক দ্য এনভায়রনমেন্ট। আমি ইংরেজি খুব ভালো পারি না, সত্যি আমি খুব ভালো পারি না, বাট আমি চালিয়ে নেবার মতো পারি, আমি চালিয়ে নেবার মতো, বিজনেস চালিয়ে নেবার মতো আমি ইংরেজি শিখেছি, যেটা আমার লাগবেই। বাট আমি কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করি বাংলা, যেন বাংলাটার ভেতরে আমার উচ্চারণগুলো ঠিক হয়, আমার ভাষা যেন বুঝতে পারে মানুষ। আর ইংরেজিটা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে যেন আমি চালিয়ে নিতে পারি। আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া কন্টিনিউয়াসলি ইংরেজিতে কথা বলেন, তো আমি হয়তো উ করবো বেশি, বিকজ আই এম নট হ্যাবিচুয়েটেড উইথ দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সো কিন্তু মোটামুটি ব্যবসা চালিয়ে নেবার জন্য, কর্মক্ষেত্রে চালিয়ে নেবার জন্য ইংরেজিটা আপনার শিখতেই হবে। আর তার জন্য আপনাকে বেশি বেশি শুনতে হবে, যে ভাষাই হোক, সেটা আরবিও যদি হয় বেশি বেশি শুনবেন। আচ্ছা, এরপরে ইব্রাহিম খলিল, সে একটা মজার প্রশ্ন করেছে, আমি আমার একজন শত্রুর সাথে কথা বলবো, সে জানে আমি তার শত্রু, এখন আমি কিভাবে তার কাছে পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে পারবো? আপনিও জানেন যে উনিও কি জানেন যে উনি তার শত্রু? হ্যাঁ, দুজনই দুজনকে জানে শত্রু, কিন্তু এখন পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি করতে চাচ্ছেন, কিভাবে? মানে বন্ধু হতে চাচ্ছে, যদি বন্ধু হতে চায় তার জন্য তো অনেক কাঠখড় পোড়াতে হবে। মানে শত্রু হয় কেন? শত্রু হয় নিশ্চয়ই কারো না কারো কাছ থেকে বিশ্বাস ভঙ্গ হয়েছে। মানে শত্রু, আমরা আপনি যেই অর্থে শত্রু ইউজ করেছেন, আমি যদি সেটা চিন্তা করি, তাহলে আমি বলবো যে কোনো না কোনো একজনের কাছ থেকে বিশ্বাসের কিছুটা মানে ভেঙেছে, বিশ্বাস ভেঙেছে। সো এখন যদি বিশ্বাস ভেঙে যায়, তাহলে সেটা জোড়া লাগা অত্যন্ত কষ্টকর, অনেক ক্ষেত্রেই জোড়া লাগে না। তো সেক্ষেত্রে ফরমাল আলোচনাই হবে। যেমন পার্টিতে গেলেন, হঠাৎ করে দেখা হলো, আপনিও জানেন যে ইউ ডোন্ট লাইক হিম, উনিও জানে যে হি ডাজন্ট লাইক, আপনি জানেন হি ডাজন্ট লাইক ইউ, এন্ড ইউ অলসো নো দ্যাট ইউ ডোন্ট লাইক হিম। বাট আপনি যখন ফেস টু ফেস চলে আসলেন, আপনি বলবেন কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। উনি আপনাকে বলবে কেমন চলছে? হ্যাঁ ভালো চলছে। উনি দু একটা মিথ্যা কথা বলবে, হ্যাঁ এই তো গত পরশু ফ্রান্স থেকে আসলাম। আপনি হয়তো একটা মিথ্যা কথা বলবেন, হ্যাঁ আমি জার্মানি থেকে ফিরলাম গত সপ্তাহে। তো এরকম একটা ফর্মাল রিলেশনের মাধ্যমে আপনি চলে যাবেন। আস্তে আস্তে যদি আপনি বিশ্বাসটাকে জোড়া লাগানো তো কঠিন, আপনি হয়তো ফিরে গিয়ে আপনি বললেন, একটা মেসেজ দিলেন যে অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো, আসলে তুমি তো পুরো পরিবর্তন হওনি, তুমি ঠিক আগের মতোই আছো। তাহলে সে একটা পাবে, যেহেতু সে আপনি তাকে মেসেজে বললেন যে তুমি তো আগের মতোই আছো, সে একটু এখানে একটু হাসি উঠবে, তিনিও বলবে হ্যাঁ তুমিও তো আগের মতো আছো। সো এই যে এখান থেকে শুরু হলো কনভারসেশন, হ্যাঁ শুরু হলো, এরকম কন্টিনিউ করে যেতে হবে। প্রশংসা দিয়ে শুরু করা যেতে পারে, প্রশংসা দিয়ে শুরু করা যেতে পারে। হ্যাঁ, ওই যে আমি বললাম যে প্রশংসা দিয়ে শুরু করে তারপরে ধীরে ধীরে একটু আহ কর্মক্ষেত্রের আলোচনা গিয়ে 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 তারপরে একটু রিয়েলাইজ করা, শোনো আমি আসলে রিয়েলি সরি, সেইং ফ্রম মাই হার্ট, যা হয়েছে তার জন্য আমি রিয়েলি সরি, পারলে ক্ষমা করে দিও।
মানে আপনি যদি নিজে ক্ষমাটা চেয়ে ফেলেন, আপনার মানসিক মানে যে একটা অশান্তি সেটা অনেকটা দূর হয়ে যায়। তো দিস আর দ্য স্টেপস যেগুলো আপনারা ফলো করতে পারেন। ইন্টারভিউ বোর্ডে আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে পারি। ইন্টারভিউ বোর্ডে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মতো সময় পাওয়া যায় বা তার চেয়েও কম সময়। এই কম সময়ের মধ্যে ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তাদের সাথে কিভাবে কানেক্ট করবো, কারণ সেখানে তো কমিউনিকেশন স্কিল অনেক বেশি ইম্পর্টেন্ট ধরা হয়। তো সেই অল্প সময়ের মধ্যে আমি কিভাবে কানেক্ট করে ফেলতে পারবো ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তাদের সাথে, বা তারা যেন আমাকে বুঝতে পারেন আমার কমিউনিকেশন স্কিল ইজ গুড এনাফ। আহ, আপনার কমিউনিকেশন স্কিল গুড এনাফ তার মানে হচ্ছে যে আপনি বোঝাবেন যে আপনি ভালোভাবে পড়েন, আপনি ভালোভাবে শোনেন, আপনি ভালোভাবে অবজার্ভ করেন, আপনি ভালোভাবে ভেতরে ঢুকে রিসার্চ করেন। এই তো এগুলি এগুলি যদি আপনি দেখাতে পারেন, তাহলে তিনি বা যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি বুঝবেন যে আপনার কমিউনিকেশন স্কিলস ভালো। তো প্রথম টিপস, ইন্টারভিউতে ডাক পেয়েছেন এই খুশিতে আগের রাতেই পার্টি করবেন না। ওকে, পার্টি করবেন যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন। তো যখনই ইন্টারভিউ ডাক পাবেন, যে প্রতিষ্ঠান থেকে ডাক পেয়েছেন সেই প্রতিষ্ঠানের ব্যাপারে জানবার জন্য দরকার হলে সারা রাত ব্যয় করেন, সারা রাত ব্যয় করেন। মোবাইল দিয়ে কয়েকজনের সাথে কথা বলেন, এই তোর কেউ আছে ওই কোম্পানিতে? না রে দোস্ত নাই। এই তোর কেউ আছে ওই কোম্পানিতে? না রে দোস্ত কেউ নাই। আব্বা ওই কোম্পানিতে কেউ আছে তোমার পরিচিত? নাই। আম্মা তোমার কোনো বান্ধবীর পরিচিত আছে ওই কোম্পানিতে? হ্যাঁ হ্যাঁ আছে তো, রাহেলা ভাবির ছেলে তো ওই কোম্পানিতে চাকরি করে। তাই নাকি? একটু ধরে দাও না আম্মা, আমি একটু জানতে হবে এই কোম্পানি সম্বন্ধে, আমার ইন্টারভিউ ডাক আসছে। সো দিস ইজ দ্য ওয়ে। নাম্বার 2, ইন্টারনেটে ঘেটে ওই কোম্পানির একদম স্কেলিটন থেকে শুরু করে মাংস হৃৎপিণ্ড সব রিসার্চ করে ফেলেন। কবে অ্যাওয়ার্ড পেয়েছে, কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস, কে কে কাজ করে, এমডির নাম কি, চেয়ারম্যানের নাম কি, চেয়ারম্যানের লাস্ট অ্যাচিভমেন্ট কি, অর্গানাইজেশনের লাস্ট অ্যাচিভমেন্ট কি, অর্গানাইজেশনের কি কি সার্ভিস আসতেছে সামনে, অথবা অর্গানাইজেশনের লাস্ট ইয়ার পারফরমেন্স কি ছিল, কোম্পানির ভিশন কি, মিশন কি। আপনি যখন সব জানবেন তখন দেখবেন অটোমেটিক এক ধরনের আত্মবিশ্বাস নিয়ে আপনি ওই চেয়ারে বসেছেন। কারণ আপনি মনে মনে বলবেন, করেন আলোচনা, জিজ্ঞেস করেন যে কোনো জায়গা থেকে, দেখেন আমি আপনাকে চমকাই দিব। তো মনে রাখতে হবে যে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিসার্চ দ্য কোম্পানি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 রিসার্চ। নাম্বার 2, যে আপনি যা যা অর্জন করেছেন সেগুলোকে গুছিয়ে নিয়ে যাচ্ছেন কিনা, গুছিয়ে নিয়ে যাচ্ছেন কিনা। তাহলে এটাও একটা কমিউনিকেশন যে আপনি গোছাতে পারেন, আপনি সবকিছু গুছিয়ে, সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, তারপরে যত ওয়ার্ক এক্সপেরিয়েন্স, যত প্রশংসাপত্র, যত জায়গায় কাজ করেছেন সবগুলো গোছানো আছে একটা ব্যাগের ভেতরে। থার্ড, আপনার কমিউনিকেশন আত্মবিশ্বাস আনবার জন্য আরেকটা হচ্ছে আপনার অ্যাটায়ার, যে ড্রেসগুলো পরেছেন। আপনি দরকার হলে সারা রাত আপনি টাই প্র্যাকটিস করেন, টাই পরবার প্র্যাকটিস করেন। শার্টের এই কলারটা তো আমরা কেউ লাগাই না। হ্যাঁ, সো যখনই আজকে প্রথম আপনি লাগাবেন মানুষ বুঝে ফেলবে যে আপনি আজকে প্রথম লাগিয়েছেন। সো টাই পরবার, আর এখন ভার্চুয়াল ইন্টারভিউ হয় অনেক ক্ষেত্রে, তো সেখানে তো আর প্যান্ট নিয়ে চিন্তা করার দরকারই নাই, এতটুকু ঠিক থাকলেই হলো, শার্ট আর টাই। সো your dress up is very very important, যেটা আমি থার্ডে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এরপরে যখন আপনাকে প্রশ্ন করবে তখন যদি আপনি একটু হাসি মাখা মুখ নিয়ে যদি আপনি উত্তর দিতে পারেন, নিজের ব্যাপারেই তো জিজ্ঞেস করবে, অর্থাৎ সেই উত্তরগুলো যদি আপনি একটু হাসি মুখে দিতে পারেন আর যদি কানেক্ট করাতে পারেন তার প্রশ্নের সাথে আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যেই ছেলেটি জীবনে কোনোদিন ইউনিভার্সিটির কোনো ক্লাবে কাজ করেনি, যেই ছেলেটি জীবনে কোনোদিন কোনো ভলেন্টিয়ারি অর্গানাইজেশনে কাজ করেনি, কোনো পার্ট টাইম কাজ করেনি, কোনো জায়গায় কোনো মেলাতে অংশগ্রহণ করেনি, কোনো মানুষের সাথে কমিউনিকেশন করেনি, বন্যার্থদের সাহায্যার্থে বেরিয়ে পড়েনি, করোনার এই মহামারীতে সাহায্যের জন্য কাউকে দুই একটা ফোনও দেননি, তিনি কিন্তু আসলে তার অভিজ্ঞতার সঙ্গে এমপ্লয়ারকে চমকাতে পারবেন। হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু উইন দি ইন্টারভিউ। রেকর্ডেড থাকবে যেহেতু, আশা করি আপনারা এই পয়েন্ট গুলো মনে রাখবেন। আমি 5টা পয়েন্টের কথা বললাম। হায়ার পজিশনে যারা থাকেন তাদের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি, লাইক আমার বস বা আমার সিইও অনেক উপর লেভেলে আছেন, আমরা দেখা যায় যে অনেক সময় ভয় কাজ করে, একটা জড়তা কাজ করে। তো ওই লেভেলের মানুষদের সাথে কিভাবে অ্যাপ্রোচ করে আমরা এগিয়ে যেতে পারি? মানে মানে যিনি অলরেডি কাজ করছেন,
জি হ্যাঁ, ওই কোম্পানিতে কাজ করছেন। সে হচ্ছে সেই কোম্পানির সিইওর সাথে কমিউনিকেট করতে চান বা তার বসের সাথে কমিউনিকেট করতে চান। তো কিভাবে অ্যাপ্রোচটা কিরকম হতে পারে সেই এরর মুহূর্তে? এরর ফ্রি জব, এরর ফ্রি জব যদি করতে পারেন, এরর ফ্রি মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এরর ফ্রি মানে আপনি আপনাকে মনে রাখবেন, আপনার হয়তো সিও তো অনেক উপরে, ধরেন আপনার ইমিডিয়েট বস আপনাকে একটা কাজ দেয়, আপনি যদি সেই কাজটা ঠিক মতো বুঝে নিতে পারেন, তিনি বুঝিয়ে দিল কিনা আই ডোন্ট কেয়ার, বাট আমি যখন কাজটা নেব আমি কি কাজটা বুঝে নিচ্ছি কিনা, দরকার হলে বসকে, আমার ইমিডিয়েট বসকে একবার না, দুইবার না, তিনবার প্রশ্ন করেন যে আমি এখনো ক্লিয়ার না, আমি এই জায়গাটায় ক্লিয়ার না, আমাকে আরেকটু মানে মনে রাখতে হবে তার ইমিডিয়েট বসের রুম থেকে বের হবার আগে আপনাকে টোটাল কাজটা বুঝে নিতে হবে। আচ্ছা, বুঝে যখন নিবেন তখন আপনাকে খুব মনোযোগ দিয়ে সেই কাজটা সম্পাদন করতে হবে। যখনই আপনি এরকম একটা, দুইটা, তিনটা, চারটা কাজ করে ফেলবেন তখন অটোমেটিক ফোন দিবে, আচ্ছা সিও বলবে, আচ্ছা সিফাত কে বলতো, আমি ওর খুব প্রশংসা শুনছি, টিম থেকে ওর প্রশংসা আসছে, ওর ইমিডিয়েট বস প্রশংসা করছে, কে সিফাত, কল হিম। যখনই আপনি দেখবেন যে এই সিফাত, সিও স্যার ইজ কলিং ইউ, আপনি দৌড়ে যাবেন, ভয়ে ভয়ে যাবেন, তিনি বলবেন হেই সিফাত, সিও বলবে হেই সিফাত ওয়েলকাম, কাম সিট, উড ইউ লাইক টু হ্যাভ কফি, আপনি বলবেন নো স্যার, নো ইটস ওকে স্যার, আরে না না, তোমার তো প্রশংসা চারিদিকে, আসো বসো তোমার সঙ্গে কফি খাই। কারণ সিও চিন্তা করবে যে সিফাত ইজ মাই অ্যাসেট, so you don't need to think about when I will meet CEO. CEO will think when I will meet Sifat. That's my point. So produce error-free job, and it will give you confidence. You don't need to fear about your CEO or chairman. But অবশ্যই respect দিতে হবে. Respect is must. আচ্ছা, মুস্তাফিজুর মাসুদ সে কমেন্ট করেছে, আমি কথা গুছিয়ে বলতে পারি না, কি করলে আমি কথা গুছিয়ে বলতে পারবো? বেশি বেশি করে কথা বলতে হবে, সিফাতের সাথে বলতে হবে, আপনার বন্ধুর সাথে বলতে হবে, আপনার মাকে বলতে হবে। মা হচ্ছে মানে যেহেতু আপনি ছাত্র, মা ছেলে বা মেয়ের জন্য দরকার হলে 24 ঘন্টা ইনভেস্ট করতে রাজি। আপনি বলেন মা তোমার আজকে অভিনয় করতে হবে, তুমি আমার বস, আমি তোমাকে এই জিনিসটা বোঝাবো, ওকে? মা দেখবেন আপনি একদম একদম বসে থাকবে, হ্যাঁ বল বাবা বল। আপনি মাকে বোঝাবার চেষ্টা করেন, মার কাছে জিজ্ঞেস করেন যে বলতো আমি কি বলছি, মা যদি 2টা লাইনও বলতে না পারে মনে রাখবেন যে আপনি তাকে বোঝাতে পারেন নাই, আবার ট্রাই করেন। মানে অল আই এম সেইং যে প্র্যাকটিস, 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 গুরুত্বপূর্ণ শব্দ, অনুশীলন, 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 অনুশীলনে সব সম্ভব। লামিয়া আলিফ সে একটা কোশ্চেন করেছে, কাউকে হঠাৎ করে কিছু বলার পর মনে হলো সে আসলে অনেক কষ্ট পেয়েছে তার কথা শুনে, এটা আমি ভেবে নিজে খুব কষ্ট পাই, তো এই সিচুয়েশন থেকে কিভাবে আমি হ্যান্ডেল করতে পারি? সে কোনো সঙ্গে কিছু সঙ্গে বললো, তারপরে মনে করলো যে আমার কথা শুনে হয়তো খুব কষ্ট পেয়েছে, এই ভেবে সে নিজে নিজেই কষ্ট পায়, এখন সে কি করতে পারে? ওই যে আমি আপনারা ভুলে গেছেন, আমি 4টা পিলারের কথা বলেছি, কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ 4টা পিলার মনে আছে তো? পিপল, মেসেজ, কনটেক্সট এবং লিসেনিং। পিপল, মেসেজ, কনটেক্সট এবং কি, কনটেক্সট হচ্ছে কোন লোকেশন, কোন সময়ে আপনি মানুষটার সাথে যোগাযোগ করছেন। মেসেজ হচ্ছে কোন মানুষটাকে আপনি কি জন্য তথ্যটা দিচ্ছেন, আর মানুষটাকে আপনি চেনেন কি চেনেন না। তো এই 4টা বিষয় যদি আপনার ঠিক থাকে, কষ্ট পাওয়ার কথা না সাধারণত, বা তারপরেও যদি কষ্ট পেয়ে যায়, কষ্টটাকে চেপে না রেখে আপনি তাকে সরাসরি ফোন দেন, আচ্ছা আমি আজকে আপনার সাথে কথা বলেছি, আপনি কি কোনো কারণে আমার কাছে, আপনি আমার কি কোনো কারণে আমার কথায় কষ্ট পেয়েছেন, বা আপনি কি আমার উপরে রাগ হয়েছেন? আমি রিয়েলি আমি আজকে আপনার কাছ থেকে এই উত্তরটা না পেলে আমি আজকে ঘুমাতে পারবো না। তো মানে আসেন আমরা এটা একটু ক্লিয়ার করি, কারণ আমি আমার কাছে মনে হচ্ছে আপনার এক্সপ্রেশন দেখে যে আপনি কষ্ট পেয়েছেন। সিরিয়াসলি আমার কোনো ইন্টেনশন ছিল না আপনাকে কষ্ট দেবার, ইট ওয়াজ কমপ্লিটলি আনইনটেনশনাল। দেখবেন আপনি যখন এই অ্যাপোলজিটা চেয়ে যাবেন, অটোমেটিক আপনি খুব রিল্যাক্স মোডে আপনি ঘুমাতে পারছেন। কিন্তু মনের মধ্যে চেপে রেখে বারবার চিন্তা করবেন, রাগ হইলো কি রাগ হয়নি, কষ্ট পাইছে কি পায়নি, কষ্ট পাইছে না না আমি তো কষ্ট দেইনি, না না কষ্ট পাইনি,
এইটা না পেরে সরাসরি তাকে ফোন দিয়ে ফেলেন, অ্যান অ্যাপোলজি চেন এন অ্যাডভান্স। তারপরে তো তিনিই বলবে, আরে যা কি যে বলো না, না 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 আমি কোনো কষ্টই পাইনি, তোমার একটা মনের ভুল, যা ঘুমাও তো তুমি ঘুমাও। এই না, তখন না দেখবেন যে মানে আমরা আমাদের নিজেদের কারণেই কিন্তু নিজেদের স্ট্রেস লেভেল বাড়িয়ে ফেলি। তো এই জন্য বলে যে রিল্যাক্স, অ্যাপোলোজাইজ, নিজ থেকে আগে সিচুয়েশনটাকে নরমাল করবার চেষ্টা করেন। আই হোপ উত্তর পেয়েছেন আপনি। মোস্তাফিজুর মাসুদ তার সাথে আমাদের ধন্যবাদ জানিয়েছে। রাফিয়া বিনতে কায়েস ডোরা, সে বলেছে স্যার আমি পাবলিক প্লেসে কথা বলার সময় কথা খুঁজে পাই না, এটার জন্য কি করব? এটা আমি যখন শুরুর দিকে প্রফেশনাল, তখন আমাকে একবার একটা মঞ্চে ডেকেছে যে একটা কাজ করেছিলাম, ভালো হয়েছে, তো আমাকে মঞ্চে ডেকেছে। মঞ্চে ডাকার পর আমি কি বলবো তাকে, মানে আমি সবাইকে বললাম, সবাইকে আসসালামু আলাইকুম। আমিও চুপ, সবাই চুপ, আর আমার হাতে মাইক্রোফোন, আমার মানে মানে পারলে মাইক্রোফোন এরকম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো তারপরে ধীরে 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 আমি যতবার স্টেজে উঠলাম, বন্ধুদের আড্ডাতে আমি পারফর্ম করা শুরু করলাম, আমি মোবাইল নিয়ে ভিডিও করা শুরু করলাম। এখন আমার প্রায় 500-র উপরে ভিডিও আছে। মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলাম, তারপর নিজে নিজে দেখলাম। বারবার যে কোনো টপিক নিয়ে আপনি একটা পিক করেন, ধরেন আমার সামনে এই চাবি আছে, এই চাবিটা নিয়ে আপনি 5 মিনিটের একটা লেকচার দেন। 5 মিনিট মানে হচ্ছে প্রায় 300 সেকেন্ড। 5 মিনিটের একটা লেকচার দিতে পারবেন আপনি এই চাবিটা সম্বন্ধে? আমার সামনে একটা কলম আছে, এই কলমটা নিয়ে আপনি 5 মিনিটের একটা লেকচার দেন, নিজে নিজে, কাউকে বলবার জন্য না। আমার কাছে একটা এই যে চার্জারের আছে, আপনি 5 মিনিট এটার সম্বন্ধে বলেন। মানে হোয়াট এভার ইউ ফাইন্ড, মানে যা পান সামনে সেটার উপরে একটা লেকচার দেন। 1 মিনিটের হোক, 2 মিনিটের হোক, 3 মিনিটের হোক, একটা লেকচার দেন। দেখবেন ধীরে ধীরে ওয়ার্ড আসছে, যেটা আমাদের কম্পিউটারে আমরা জানি না, ক্যাশ মেমোরি, জানেন কম্পিউটারে আছে ক্যাশ মেমোরি বলে, বা মোবাইলে ক্যাশে কিছু থাকে। তো দেখবেন যে অটোমেটিক এরকম প্র্যাকটিস করতে করতে আপনার অটোমেটিক আপনার ক্যাশ মেমোরিতে কিছু শব্দ আগে থেকে রয়ে যাবে, যেগুলোকে আপনি ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই টিপসটা আপনারা ফলো করলে হয়তো আপনি এরপর থেকে দেখবেন শব্দ খুঁজে পাবেন। সো নিজে নিজে লেকচারার হওয়ার চেষ্টা করেন। রনি সাহা, সে বলেছে স্যার আপনার এক্সপ্রেশন গুলো অনেক জোস। আচ্ছা, ঋষিতা ফাইজা, তার একটা কোয়েশ্চেন আছে। স্যার আই ফিল নার্ভাস টু কমিউনিকেট ইন অনলাইন প্ল্যাটফর্মস, ক্যান ইউ গিভ মি সাম সলিউশন, সো হাউ ক্যান আই ওভারকাম ফ্রম ইট? অনলাইনে এসে কমিউনিকেট করার সময় অনেক নার্ভাস হয়ে যাচ্ছে। মানে আর এখন তো আমরা হুম অনলাইনে অনেক বেশি কাজ করছি, আমরা অনলাইনে ক্লাস করছি, ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, আমরা অনলাইন প্ল্যাটফর্মে এরকম মানে ডিসকাশন চলছে। তো সেও এরকমই জানতে চেয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে সে কমিউনিকেট করার সময় অনেক নার্ভাস হয়ে যায়, তো সেই মুহূর্তে কি করতে পারে? উনি কি আমাদেরকে ফেসবুকে দেখছেন? হ্যাঁ, ফেসবুকে দেখছি। আচ্ছা, উনি যেহেতু আমাদেরকে ফেসবুকে দেখছেন, আমি আপনাকে বলবো, আমি আমি এই জিনিসটা কিভাবে ওভারকাম করেছি দেখেন। আমি অনলাইনটা তো পরে আসছে। আমাকে আমার এক গুরুজন আমাকে বললেন যে তুমি ছোট বড় যে প্রোগ্রামেই যাও, যেই প্রোগ্রামেই তুমি অ্যাটেন্ড করো, সেটা ওয়ার্কশপ হোক, সেটা সেমিনার হোক, হ্যাঁ, তুমি যেখানেই যাও, মনে রাখবে তোমাকে একটা প্রশ্ন করতেই হবে বিষয়বস্তুর উপর। তোমাকে একটা প্রশ্ন করতেই হবে। প্রশ্ন ছাড়া এবং উত্তর না নিয়ে তুমি সেই ওয়ার্কশপ সেমিনার থেকে ফিরবে না। এটা ছিল আমার ওই গুরুজনের উপদেশ। এরপর থেকে আমি যে কোনো প্রোগ্রাম, সেটা বড় বড় মানুষদের সাথে সেমিনার হোক, ওয়ার্কশপ হোক, আমি যখনই বলতো যে এবার আমরা একটু দর্শক সারিতে যেতে চাই, কার কি প্রশ্ন আছে, সবার আগে আমার হাত আমি তুলেছি। আমার কাছে মাইক্রোফোন আসছে, প্রথম ভয় পেতাম, হ্যাঁ, তখন আমি বলতাম আমি KM হাসান রিপন বলছি, আমি বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। তাহলে আমি প্রথমে আমার পরিচয় দিলাম, তারপরে বললাম যে চমৎকার লাগছিল আমার কাছে আজকের অনুষ্ঠানটি, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি এই যেমন আনিকা, যে কথাটা আমাদের মানে যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, ফেসবুক থাকলে আমি আসলে দেখতে পারতাম। আমি রিয়েলি সরি। ঋষিতা ফাইজা, সে কমেন্ট করেছে। ফাইজা যে প্রশ্নটা করেছে যে আমি খুব নার্ভাস হই যখন অনলাইনে কমিউনিকেট করি, এর থেকে বের হবার উপায় কি? যখনই আপনি এই প্রশ্নটা, আমি যখন ফার্স্ট
টাইম যখন আমি প্রশ্নটা করে আমি বসলাম, বসার পর যাকে আমি প্রশ্ন করেছি তিনি বললেন, ধন্যবাদ রিপন চমৎকার প্রশ্নের জন্য। বিশ্বাস করেন আমার 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 আত্মবিশ্বাস এমন যে পুরো দুনিয়া জয় করে ফেললাম। স্টেজ থেকে আমার নাম নিয়েছে। ক্যান ইউ ইমাজিন? স্টেজে বসে আছে একজন টপ লেভেলের একজন সিইও, তিনি বললেন যে রিপন চমৎকার প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এইটা বলার সঙ্গে সঙ্গে শুনবার সাথে সাথে আমার হাত পা সব প্রাউডনেসে। আজকে ফাইজাকে আমি বলবো, ফাইজা আজকে যে আপনি প্রশ্নটা লিখলেন আপনার কাছে কেমন লাগছে? আপনাকে নিয়ে আজকে আমরা উত্তর দিচ্ছি। ঠিক এই জিনিসটা আপনি নির্ভয়ে আপনি মুখে বলবেন যখনই সুযোগ পাবেন। কিন্তু মনে রাখতে হবে আপনি প্রশ্ন তখনই করতে পারবেন যখন আপনি শুনবেন। যেমন আপনি আজকে শুনছেন বলে কিন্তু আপনি প্রশ্নটি করতে পারছেন। মনে রাখবেন একটি প্রশ্ন করলে কেউ আপনাকে মারতেও মারবেও না, কেউ আপনাকে বকাও দেবে না, কিন্তু এইটা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। এরকম ধীরে 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 দেখবেন এক সময় মানুষ চিনবে, হাই ফাইজা কই, ওয়ার্কশপে আসলাম কিন্তু ফাইজা নাই, ফাইজা না আসলেই একটা প্রশ্ন করে। সো পিপল উইল লাভ ইউ। ঠিক আছে? সো যত বেশি করবেন এই অনুশীলন দেখবেন এটা হয়ে যাবে। ভয় পাওয়ার কিছুই নাই। অনলাইন অফলাইন কোনো জায়গায় ভয় পাওয়ার কিছু নাই। ভয় তারা পাবে যারা পড়বে না, শুনবে না, লিখবে না, পর্যবেক্ষণ করবে না, তারা শুধু ভয় পাবে। ফাইজার তো ভয় পাবার কোনো কারণই নাই, কারণ ফাইজা পড়ে, ফাইজা শোনে, ফাইজা দেখে, ফাইজা পর্যবেক্ষণ করে। রাফিয়া বিনতে কায়েস ডোরা, সে আমাদের ধন্যবাদ জানিয়েছে। এমডি অন্তর আহমেদ, তার একটা কোশ্চেন আছে, স্যার আমি যখন কাউকে অনেকক্ষণ ধরে কোনো কিছু বোঝানোর পর তার কাছ থেকে নেগেটিভ রেজাল্ট পাই, সবাই আমার কথাটা মেনে নেয়নি, ওই সময় কি ধরনের টেকনিক অ্যাপ্লাই করে পজিটিভ রেজাল্ট পেতে পারি? এক্সেপ্ট 100% আপনি কাউকে খুশি করতে পারবেন না, এইটা আপনি আগে একসেপ্ট করেন। যেমন আজকে আমরা এই লাইভে কথা বলছি, তাই না? এখানে অনেক অভিজ্ঞ মানুষ আছে যাদের মনের ভেতরে এক ধরনের পারলে চিৎকার দেয়, এই রিপন তুমি ভুল বলছো। আমি জানি এরকম মানুষ এখানে থাকবে, কারণ আই ক্যানট স্যাটিসফাই এভরিওয়ান। সো আপনি যখন এক্সপেকটেশন যদি আপনি এরকম করেন যে আমি আজকে একটা বক্তব্য দিব এবং 100 ভাগ মানুষ এটাকে গ্রহণ করবে, এই এক্সপেকটেশন যদি আপনি রাখেন, তাহলে দুইজনকে যদি দেখেন যে আপনার কথা মানতে পারিনি, তাহলে তো আপনার মন খারাপ হবে। কিন্তু আপনি যদি এই এক্সপেকটেশন রাখেন যে ওকে 50-50 হোক, বা আপনি যদি জানেন যে আপনি যদি প্রশ্ন করেন যে আচ্ছা আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, কারো কি কোনো জানার কিছু আছে, বা কেউ কি কোনো মন্তব্য করতে চান, বা কারো কোনো প্রশ্ন আছে, আমি আরেকটু ক্লিয়ার করতে পারলে খুশি হব। আপনি নিজে থেকেই কিন্তু আপনি অপরচুনিটি ক্রিয়েট করলেন তাদের জন্য। সো দেন তারা আপনাকে প্রশ্ন করবে যে দেখেন আপনার ওই অংশটা না আমরা বুঝিনি, তখন আপনি আবার বোঝাবার চেষ্টা করবেন, আচ্ছা আমি কি আপনাকে এবার সন্তুষ্ট করতে পেরেছি? আর একজন বলবে না এখনো পারেননি, তখন আপনি বলবেন আচ্ছা আমি আবার বোঝাচ্ছি, আচ্ছা এবার কি পেরেছি? তখন এখান থেকে একটা বাচ্চা ছেলে বলবে স্যার আমি তো কিছুই বুঝিনি আপনার কথা। তখন বলবেন আচ্ছা আপনারা সবাই বুঝেছেন, হ্যাঁ আমি এই বাচ্চা ছেলেটির সাথে নিজে একা কথা বলবো, কারণ ওকে আমার পুরোটা আবার বোঝাতে হবে। লুক, অ্যাকসেপ্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঋষিতা ফাইজা, সে আমাদের ধন্যবাদ জানিয়েছে, আই উইল ট্রাই টু কিপ ইট ইন মাই মাইন্ড। লামিয়া আলিফ, সেও আমাদের ধন্যবাদ জানিয়েছে। সৃজন সরকার, সে বলেছে স্যার আপনার কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ, অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, এবং সে আমাদের শুভকামনা জানিয়েছে। রনি সাহা, তার একটা প্রশ্ন ছিল, স্যার কোন টপিকের উপর আমরা যখন প্রেজেন্টেশন দেই তখন অডিয়েন্সের সাথে কমিউনিকেশন করার প্রসেস গুলো কি কি? অডিয়েন্সকে প্রথম প্রসেস যেটা হচ্ছে প্রেজেন্টেশনের সময় কখনো নিজের ভুলটা আগে বলে দিবেন না, যে সরি আমি আসলে প্রিপারেশন ছিল না, আমি বুঝতেই পারছেন আমি একটু নার্ভাস, বা বা দেখেন আমার সময় খুব কম, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি বলতে। এই ধরনের কোনো এক্সকিউজ বা এই ধরনের কোনো ভুল আপনি প্রথমেই বলবেন না, তাহলে অডিয়েন্স মনে রাখতে হবে না। এটা হচ্ছে নাম্বার 1 টিপস, যে নিজের ভুলগুলো আপনি আগে বলবার চেষ্টা করবেন না। এইটা অনেকে ভদ্রতার খাতিরে করতে যায়, বাট উইচ ইজ রং। নাম্বার টু হচ্ছে যাদেরকে আপনি বোঝাতে যাচ্ছেন, মানে ইয়োর অডিয়েন্স, হ্যাঁ ওই যে আমি বললাম কমিউনিকেশনের ফার্স্ট পিলার পিপল, অডিয়েন্স কারা তাদের সম্বন্ধে আপনার জানতে হবে। অডিয়েন্স কারা?
আপনি যদি তাদের সম্বন্ধে কোনো জ্ঞানই না থাকে তাহলে কিন্তু আপনি কাউকে স্যাটিসফাই করতে পারবেন না। সো নো ইউর অডিয়েন্স। আর থার্ড হচ্ছে যে আপনি ওদের ফেশিয়াল এক্সপ্রেশনস দেখার চেষ্টা করেন। আমি এরকম অনেককে দেখেছি, তিনি 28টা স্লাইডের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আসছে, ওইখানে অডিয়েন্স বোর হয়ে যাচ্ছে তার স্লাইড দেখতে দেখতে, কিন্তু তিনি তো ডিটারমাইন্ড যে আমার 28টা স্লাইড শেষ করতেই হবে, কিন্তু তিনি ফেশিয়াল এক্সপ্রেশন দেখা বুঝতে পারছেন না যে মানুষজন তো বোর হয়ে যাচ্ছে। অতএব ট্রাই টু ডু সামথিং এলস। আপনি হুট করে পজ দিয়ে বলতে পারেন, আচ্ছা আমি যে 5টা স্লাইড এখন পর্যন্ত দেখালাম, আমি এখানে একটু পজ নিয়ে একটু আমি ইন্টারঅ্যাক্ট করতে চাই, কারো কি কোনো প্রশ্ন আছে আমার এই আগের 5টা স্লাইডের ওপরে? মানে আপনি একটু মানে একটু মানে থিঙ্ক আউট অফ দ্য বক্স অথবা গো আউট অফ দ্য বক্স, আপনি একটু গেলেন আর কি, যে একটু ট্রেডিশনটাকে ভাঙলেন। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ইন্টারঅ্যাক্ট। বাট ইন্টারাকশন যে আপনি করবেন তার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট অডিয়েন্সের ফেশিয়াল এক্সপ্রেশনসটা লক্ষ্য রাখা, অডিয়েন্স সম্বন্ধে জানা। আর মনে রাখতে হবে যে কোনো সেশন যদি আপনি প্রশ্ন দিয়ে করেন বা যে কোনো একটা তথ্য দিয়ে করেন, যেই তথ্যটি হয়তো অনেকেই জানে না, তাহলে খুব ফ্রুটফুল হয় প্রেজেন্টেশনটা। রুহুল আমিন, তার একটা প্রশ্ন ছিল, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন হাউ ক্যান উই বি সো কনফিডেন্ট লাইক ইউ হোয়াইল টকিং? এবং তার সাথে আরো একটা প্রশ্ন নিচ্ছি, সুমাইয়া আক্তার, সেও একই ধরনের প্রশ্ন করেছে, হাউ টু রিমুভ নার্ভাসনেস হোয়েন কমিউনিকেট উইথ নিউ পিপল? নার্ভাসনেস দূর করব অথবা আমরা কনফিডেন্স বুস্ট আপ করব, কিভাবে? আচ্ছা, ধরেন আজকে আমি কমিউনিকেশন নিয়ে কাজ করছি, কমিউনিকেশন নিয়ে আমি আজকে কথা বলছি, আমি আমি যে খুব ভালো কথা বলছি নট দ্যাট, বাট একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে আমি এটা নিয়ে পড়াশোনা করি, প্রতিনিয়ত পড়াশোনা করি। হ্যাঁ, নাম্বার ওয়ান, আমি এটা নিয়ে পড়াশোনা করি, এই কমিউনিকেশন নিয়ে আমি পড়াশোনা করি। নাম্বার টু, আমি প্রচুর মানুষের সাথে কথা বলি, প্রচুর মানুষের সাথে কথা বলি, ফোনে কথা বলি, ফেসবুকে কথা বলি, লিঙ্কডইনে কথা বলি। এমনও হয়েছে আমার অনেক পছন্দের মানুষদের সাথে আমি 1 ঘন্টার উপরে কথা বলেছি জানবার জন্য। মনে রাখবেন, নার্ভাসনেস আপনার মধ্যে তখনই আসবে যদি আপনি মেসেজ যেটি দিতে চাচ্ছেন সেটা সম্বন্ধে যদি আপনার কোনো জ্ঞানই না থাকে। যেমন আজকে যদি শিফাত আমাকে ডেকে বলতেন যে আমরা আজকে হার্ট ডিজিজ নিয়ে কথা বলবো, হার্ট ডিজিজ, আপনাদের কাছে কি মনে হয় আমি কি আত্মবিশ্বাসের সাথে এই হৃদরোগ নিয়ে শিফাতের সাথে কথা বলতে পারতাম? জীবনেও পারতাম না, আমি আমতা আমতা করতাম। হ্যাঁ, কিন্তু কারণ আমার ওই বিষয়ে কোনো জ্ঞান নাই, আমি জানি না আসলে হৃদরোগ কি, কারণ আমি তো ডাক্তার না, আমি তো ডাক্তার না। সো মনে রাখবেন, আপনি যে বিষয়ে পারদর্শী আপনার সে বিষয়ে আপনার কোনো নার্ভাসই হবে না। যেমন আপনি মাকে যখন বুঝাতে যান, এমন ভাব হয়ে যায় যে আমি বস, আমার মা হচ্ছে আমার আমার নিয়ন্ত্রণাধীন সহকর্মী। কারণ কি, আপনি মানে কনফিডেন্স না, মা তো কিছুই জানে না, এরকম একটা ভাব নিয়ে আপনি কিন্তু মায়ের কাছে যান। মা যখন লেকচার দেওয়া শুরু করে দেখবেন অনেক কিছু নতুন, আপনি কিন্তু মার কাছ থেকে অনেক তথ্য পাবেন, আপনি বাবার কাছ থেকে অনেক নতুন তথ্য পাবেন। আমি এখনো আমার মা বা আমার শাশুড়ির কাছ থেকে এমন এমন মোটিভেশনাল স্পিচ পাই যেগুলি আমার মনে হয় যে এতদিন এটা শুনিনি কেন। সো নো দ্য টপিক, নো দ্য পিপল, নো দ্য কনটেক্সট, নার্ভাসনেস উইল নেভার কামিং এগেইন। আশিফুদ্দিন ইমু, সে বলেছে থ্যাংক ইউ ফর দিস ইনসাইটফুল সেশন। এমডি অন্তর আহমেদ, সেও ধন্যবাদ জানিয়েছে, তার সলিউশন সে পেয়েছে এটা বলেছে। তো ভাই আরো একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কনভারসেশন স্টার্ট করি বা আমরা কমিউনিকেটটা শুরু করি কিন্তু এটা লাস্টিং করে না আনফরচুনেটলি। তো লাস্টিং করানোর জন্য আমরা কি কি টেকনিক ফলো করতে পারি কোন একটা কমিউনিকেশন বা কোন একটা কনভারসেশন, সেটা নতুন মানুষের ক্ষেত্রে বিশেষ করে? একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, যখন আপনি মেসেজ ডেভেলপ করবেন, মেসেজের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে। এখন ইন্ট্রোডাক্টরি পার্ট অনেক সময় প্রশ্ন দিয়ে করে মানুষ, ইন্ট্রোডাক্টরি পার্ট। তারপরে আসে কি, তারপরে আসে হচ্ছে ভেতরের বডি, তারপরে হচ্ছে কনক্লুশন। 3টা ভাগ। আমরা শুধুমাত্র রচনা লিখবার সময় আমরা এটা মনে রাখতাম যে আমার একটা ভূমিকা থাকবে, তারপরে আমার বিবরণ থাকবে, তারপরে আমার সারাংশ থাকবে। সো অলওয়েজ মনে রাখবেন, যখনই কোনো মেসেজ ডেভেলপ করবেন,
what is your introductory speech? What will be your body of your message? And number 3, the summary, যেটাকে আমরা বলি এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে অফ বলা হয় যে অফ মানে হচ্ছে কনভারসেশন লাস্টিং করার, যেটা আপনি বললেন অফ টেকনিক ফলো করতে হবে। ও মানে হচ্ছে হোয়াট ইজ দি আউটকাম অফ দ্য ডিসকাশন, এইটা আপনাকে আলোচনার মাঝে আপনাকে বের করতে হবে যে তাহলে আজকে আমরা কি কি শুনলাম, কি কি জানলাম, আউটকাম। এটা এখন আপনি যার সাথে কথা বলছেন তার মুখ থেকে বের করতে পারলে খুব ভালো হয় যে কি কি জানলাম, দ্যাট ইজ আউটকাম। দ্বিতীয় এফটা হচ্ছে ফিডব্যাক। আপনি এবার ফিডব্যাক নেবেন যে আচ্ছা আমরা যে আলোচনা করলাম এর বাইরে কি আপনার কোনো প্রশ্ন আছে বা কোনো মন্তব্য আছে, দ্যাট ইজ দ্য ফিডব্যাক। আর 3 নাম্বার এফ যেটা, সেটা হচ্ছে ফিউচার লিঙ্ক, যে আজকে যে ডিসকাশনটা করলাম তাহলে আগামীতে কি কাজ করব, এটা হচ্ছে ফিউচার লিঙ্ক। তাহলে অফ বোঝা গেছে, আউটকাম, ফিডব্যাক এন্ড ফিউচার লিঙ্ক। যদি ফিউচার লিঙ্ক না থাকে তাহলে নেক্সট ডিসকাশন আপনার কোনো আগ্রহ থাকলো না। সো ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট ইউ হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ফিউচার লিঙ্ক, যে আগামীকাল কি করবেন। সো এইভাবে করে আপনি একটা কনভারসেশনকে সাস্টেইনেবল করতে পারেন। আচ্ছা, তো কমিউনিকেশনের ক্ষেত্রে আরো একটা বড় প্রবলেম দেখা দেয় যে আমরা কোনো ডিসএগ্রি বা কোনো নেগেটিভ অ্যান্সার বা কোনো আর্গুমেন্ট, এই ব্যাপারগুলো ভালো মতো হ্যান্ডেল করতে পারি না বা আমরা টলারেট করতে পারি না। তো ভাইয়া আপনার কাছে প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা ডিসএগ্রিটা করব, এক্সপ্রেস করব, বা নেগেটিভ অ্যান্সার সেটা বলবো যে না আমার এটা পছন্দ হয়নি, ভালো হয়নি, বা আমরা একটা আর্গুমেন্ট করব। এট দ্য সেম টাইম আমরা কিভাবে এটা অ্যাডাপ্ট করব, যে বিপরীত দিক থেকে যদি চিন্তা করি আমাকে আমার মতামতকে ডিসএগ্রি করা হয়েছে, তো দুই পক্ষই কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে। আচ্ছা ধরেন আমি যদি এভাবে বলি, আমি একটা নামটা বলি, আপনি আমাকে ফিডব্যাক দিবেন। ওকে ওকে। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 35, 6 নং 54, 7 নং 63। কেমন হয়েছে? আবার বলবো? হ্যাঁ, আরেকবার বলবেন কাইন্ডলি। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 35, 6 নং 54, 7 নং 63। 4 নং ওটা ভুল হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনি আমাকে যে বললেন যে ভুল হয়েছে, এটাই স্বাভাবিক, রাইট? হ্যাঁ, এটাই স্বাভাবিক যে আপনি আমার ভুলটা ধরিয়ে দিলেন। কিন্তু এক্স্যাক্টলি। আমার ভুলটা আপনি আগে কেন ধরিয়ে দিলেন? আপনি আমাকে কেন আগে আমার ভুলটা ধরালেন? আপনি তো বলতে পারতেন যে ভাইয়া চমৎকার হয়েছে নামটা। না, ওটাই তো বিশেষ করে হওয়ার কথা ছিল, বাট আপনি একটা এক্সাক্ট ভ্যালুকে চেঞ্জ করে দিয়েছিলেন। রাইট, আপনি আমাকে ফিডব্যাকটা দেবেন কিরকম? ডিসএগ্রি করছেন না, কিন্তু আপনি আমাকে ইমপ্রুভমেন্ট বলছেন। এই ওয়ার্ডটা মাথায় রাখবেন, ইমপ্রুভমেন্ট ওয়ার্ডটা মাথায় রাখবেন। দেখবেন কারোর সাথে কোনোদিন আপনার সম্পর্কের ব্যাঘাত ঘটবে না, বা যদি ব্যাঘাত ঘটেও যায় ওটাকে আপনি আবার শুধরাতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে ডিসএগ্রিও না, আবার নো না, ইমপ্রুভমেন্ট। মানে আপনি বলবেন ভাইয়া 9 একে 9 ঠিক ছিল, 9 দুগুণে 18 ঠিক ছিল, চমৎকার। 3 নং 27 ঠিক ছিল ভাইয়া, 6 নং 54 ঠিক ছিল, 7 নং 63 ঠিক ছিল ভাইয়া। 4 নং কি 35 হবে না 4 নং 36 হবে, এটা একটু দেখেন তো। 36। ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? তখন না আপনি আমাকে একটু ধরিয়ে দিলেন, মানে পজিটিভ দেন ইমপ্রুভমেন্ট, ফার্স্ট পজিটিভ দেন ইমপ্রুভমেন্ট। তাহলে দেখবেন ডিসএগ্রিমেন্টের জায়গাটায় আমরা অনেকটা এগিয়ে থাকতে পারবো। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা বুঝতে পেরেছি। তো আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভাই আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ, আপনারা তো ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের কে সময় দেওয়ার জন্য। অডিয়েন্স আপনাদেরকেও অনেক থ্যাঙ্কস। আপনারা যারা কোশ্চেন করেছেন, আশা করছি আপনারা সেই কোশ্চেন গুলোর উত্তর পেয়েছেন।